আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পদার্থবিজ্ঞান বেসে অনার্স তৃতীয় বর্ষের ইলেকট্রনিক্স 1 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল ইসলাম সাগর, অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের দ্বিতীয় অংশ আলোচনা করছি, লেকচার নাম্বার 14। আমরা গত লেকচারে লেকচার নাম্বার 13-এ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা একটি আইডিয়াল বা আদর্শ অ্যাম্প্লিফায়ারের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেখানে আমরা দেখেছিলাম। আমার বাস্তবে আমরা যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারগুলো ব্যবহার করি তাদের কি বৈশিষ্ট্য আছে, এই দুটোর সাথে একটা কম্পারিজন করা অর্থাৎ তুলনা করা বা কি কি পার্থক্য আছে এই আইডিয়াল এবং প্র্যাকটিক্যাল যে অফ অ্যাম্প্লিফায়ার আছে বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার গুলো আছে সেগুলোর সাথে একটা কম্পেয়ার করব। আমরা দেখব কি কি পার্থক্য এদের মধ্যে রয়েছে। প্রথমে প্রপার্টি বা ধর্ম, যে এটা একটা আইডিয়াল এবং প্র্যাকটিক্যালের কি কি ধর্ম আছে। ওপেন লুপ গেইন প্রপার্টি হচ্ছে ওপেন লুপ গেইনের ক্ষেত্রে আইডিয়াল হচ্ছে অসীম বা ইনফাইনাইট, আর প্র্যাকটিক্যাল বা টিপিক্যাল যে আমরা বাস্তব অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বলি এর ভেরি হাই, প্রায় ভোল্টেজ গেইন হচ্ছে 10,000-এর উপরে, 10,000-এর থেকে উপরের দিকে ওপেন লুপ এর ভোল্টেজ গেইন। ওপেন লুপ ব্যান্ডউইথ হচ্ছে আইডিয়াল ক্ষেত্রে অসীম, আর প্র্যাকটিক্যাল বা বাস্তব যে অপারেশনাল তার অ্যাপ্রক্সিমেটলি 10 হার্টজ ডোমিনেটেড পোলের রেঞ্জের মধ্যে। সিএমআর আর হচ্ছে এটাও অসীম, আর প্র্যাকটিক্যাল অপারেশনের ক্ষেত্রে হাই, গ্রেটার দেন 60 ডিসিবেল। ইনপুট রেজিস্ট্যান্স অসীম, প্র্যাকটিক্যাল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে হাই, গ্রেটার দেন 1 মেগা ওহম। আউটপুট রেজিস্ট্যান্স 0 পক্ষান্তরে প্র্যাকটিক্যাল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে লো। অফসেট ভোল্টেজ 0 প্র্যাকটিক্যাল অপারেশনাল ক্ষেত্রে হাই, এটা লো, লেস দেন 10 মিলিঅ্যাম্প ভোল্ট। অফসেট কারেন্ট 0, এটা হচ্ছে লো, লেস দেন 50 ন্যানো অ্যাম্পিয়ার। স্লো রেট অসীম, ফিউ আর ভোল্ট বা মাইক্রো পার মাইক্রো সেকেন্ডের স্লো রেট। ড্রিফট হচ্ছে 0, এটা ড্রিফট হচ্ছে লো। এগুলো হচ্ছে একটি আইডিয়াল এবং টিপিক্যাল প্র্যাকটিক্যাল অ্যাম্প্লিফায়ারের মধ্যে পার্থক্য। বাস্তবে আমরা আইডিয়ালের যে বৈশিষ্ট্যগুলো জানি সেই বৈশিষ্ট্যগুলো এই ধরনের অপারেশনাল অ্যাম্প্লিফায়ার পাওয়া যায় না বা ব্যবহার করা যায় না, কিন্তু সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে এই বৈশিষ্ট্য অধিকারী যে সমস্ত অ্যাম্প্লিফায়ার গুলো আছে সেগুলি আমরা ব্যবহার করি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে। আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকস, অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনভার্টিং কার্যক্রম। যে আমরা জানি যে অপারেশনাল ইনভার্টিং বা অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন ধরনের কার্যক্রম বা অপারেশন রয়েছে, তার ভিতরে ইনভার্টিং, নন ইনভার্টিং এন্ড সো অন। প্রথমে আমরা ইনভার্টিং কার্যক্রম কাকে বলে সেটা দেখি। যে যখন অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বিবর্ধকের ইনভার্টিং ইনপুটের সিগন্যালকে যখন একটি অপারেশনাল বিবর্ধকের ইনভার্টিং ইনপুটে সিগন্যালকে প্রয়োগ করে এর নন ইনভার্টিং ইনপুটকে ভূসংগত করা হয় তখন একে ইনভার্টিং কার্যক্রম বলে। অর্থাৎ যেটা হচ্ছে যে ইনভার্টিং এর মধ্যে দিয়ে আমরা যখন তথ্য প্রেরণ করব বা কোন সিগন্যাল প্রেরণ করব ওই ক্ষেত্রে নন ইনভার্টিং প্রান্তকে
গ্রান্ট করতে হবে, অর্থাৎ এটাকে ভূ সংযুক্ত বলা হয় বা গ্রান্ট করে আর্থিং করতে হবে। এই ধরনের অপারেশনাল বিবর্তককে বলা হয় ইনভার্টিং কার্যক্রম। ইহা ইনপুট সিগন্যালকে বিপরীত করে অ্যাম্প্লিফাইড করে, তবে আউটপুট ও ইনপুট পরস্পর দশায় থাকে, অর্থাৎ এটিতে আউটপুট এবং ইনপুটের যে সিগন্যালগুলো এর পরস্পর বিপরীত দশায় থাকে। তাহলে ইনভার্টিং এর মূল কাজ হচ্ছে সিগন্যালকে সে অ্যাম্প্লিফাইড করে এবং এই এদের সিগন্যালগুলো ইনপুট এবং আউটপুট সিগন্যাল পরস্পর বিপরীত দশায় থাকে। এখানে আমরা একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের সিম্বল দেখতে পাচ্ছি, ভোল্টেজ গেইন, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, ফিডব্যাক, এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে, ইনপুট আর্থিং, যেখানে দেখা যাচ্ছে যে এটাকে আর্থিং করা হয়েছে। এটি হলো একটি ইনভার্টিং কার্যক্রমের ডায়াগ্রাম। এখানে নন ইনভার্টিং কে ভূ সংযুক্ত করা অর্থাৎ গ্রাউন্ড করা হয়েছে। এখানে এটা হচ্ছে এখান দিয়ে সিগন্যাল গুলো যাচ্ছে, তারপরে একটা রিভার্স রেজিস্ট্যান্স বা ফিডব্যাক রেজিস্ট্যান্স প্রয়োগ করা হয়েছে। এখানে এদের যে কনফিগারেশন অফ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার ইউজিং অপারেশন ওপিএম অর্থাৎ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের একটা ডায়াগ্রাম দেখলাম। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের নন ইনভার্টিং কার্যক্রম, আমরা কাকে এই নন ইনভার্টিং কার্যক্রম বলবো যদি আমরা একটু সংজ্ঞা আকারে দেখি, যে যখন একটি অপারেশনাল বিবর্ধকে নন ইনভার্টিং ইনপুটে সিগন্যালকে প্রয়োগ করে এর ইনভার্টিং ইনপুটকে ভূ সংযুক্ত করা হয় তখন একে নন ইনভার্টিং কার্যক্রম বলে। এক্ষেত্রে আউটপুট এবং ইনপুট পরস্পর সমদশায় থাকে। তাহলে যখন নন ইনভার্টিং কার্যক্রম হবে তখন কিন্তু ইনভার্টিংটা আর্থিং করা হবে অর্থাৎ গ্রাউন্ড করা হবে, আর যখন ইনভার্টিং কার্যক্রম হবে তখন নন ইনভার্টিং কে আর্থিং করা হবে, দুটো বিপরীত। আমরা যদি একটু পিছন দিকে আবার যাই, এখানে এটা ছিল গ্রাউন্ড করা হয়েছে, এটা ছিল ইনভার্টিং কার্যক্রম, এর জন্য ইনভার্টিং এর ক্ষেত্রে নন ইনভার্টিং কে আর্থিং করা হয়েছে, আর যখন নন ইনভার্টিং হবে তখন এটাকে অর্থাৎ ইনভার্টিং কে আর্থিং করা হবে। আবার যাচ্ছে আমাদের মূল কার্যক্রমে। তাহলে যখন একটি অপারেশনাল বিবর্ধকে নন ইনভার্টিং ইনপুটে সিগন্যালকে প্রয়োগ করে এর ইনভার্টিং ইনপুটকে ভূ সংযুক্ত করা হয় অর্থাৎ গ্রাউন্ড করা হয় তখন একে নন ইনভার্টিং কার্যক্রম বলে। এক্ষেত্রে আউটপুট এবং এই সিগন্যালগুলো থাকবে সমদশায়, আর ইনভার্টিং এর ক্ষেত্রে ছিল পরস্পর বিপরীত দশায় ছিল ইনপুট এবং আউটপুট সিগন্যাল। অপারেশনাল বিবর্ধকের একটি একপ্রান্তিক কার্যক্রম, যখন একপ্রান্তিক কার্যক্রম মানে যখন একটি বিবর্ধকের অপারেশনাল বিবর্ধকের যে কোনো একটি ইনপুটে সিগন্যাল প্রয়োগ করা হয়, অপরটি তখন ইনপুটকে ভূ সংযুক্ত করা হয় গ্রাউন্ড করা, তখন তাকে বলা হয় একপ্রান্তিক। অর্থাৎ একটি ইনপুট দিয়ে আমরা জানি যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের দুটো ইনপুট সিগন্যাল লাইন থাকে, একটি হচ্ছে ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং। একটিকে যখন আমরা সিগন্যাল প্রয়োগ করব অন্যটিকে যখন আমরা গ্রাউন্ড করব বা ভূ সংযোগ করব তখন একে বলা হয় একপ্রান্তিক। আর দ্বিপ্রান্তিক হচ্ছে যখন দুটো ইনপুট দিয়ে কোনো সিগন্যাল পাঠানো হবে তখন তাকে বলা হবে ডাবল প্রান্তিক বা দ্বিপ্রান্তিক কার্যক্রম। এক্ষেত্রে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায় যখন একটি মাত্র ইনপুট সিগন্যালের মাধ্যমে অপর বিবর্ধকের উভয় ইনপুটে সিগন্যালকে প্রয়োগ করা হয় বা উভয় ইনপুটে পৃথকভাবে পরস্পর বিপরীত ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয় তখন তাকে অপারেশনাল বিবর্ধকের দ্বিপ্রান্তিক কার্যক্রম বলে। দ্বিপ্রান্তিক আউটপুট বিশিষ্ট বিবর্ধকের কার্যক্রম, আউটপুট দুটি থাকবে মানে দ্বিপ্রান্তিক থাকবে, দুটি আউটপুট প্রান্ত থাকবে। একটি ইনপুট সিগন্যালকে যে কোনো ইনপুটে যুক্ত করে অপর ইনপুটকে ভূ সংযোগ করলে উভয় আউটপুটের প্রান্ত থেকে পরস্পর বিপরীত পোলারিটির দুটি বিপরীত আউটপুট সিগন্যাল পাওয়া যায়, একে দ্বিপ্রান্তিক কার্যক্রম বলে। এরপরে আমরা দেখি বিবর্ধকের কমন মোড কার্যক্রম। যখন কোনো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের উভয় ইনপুটে একই সিগন্যাল প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় কমন মোড কার্যক্রম। অর্থাৎ দুটো ইনপুট দিয়ে একই ধরনের সিগন্যাল যখন প্রয়োগ করা হয় এই ধরনের অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে বলা হয় কমন মোড কার্যক্রম। কমন মোড
রিজেকশন রেশিও CMRR, অপারেশনাল বিবর্ধকের ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেইন এবং কমন মোড ভোল্টেজ গেইনের অনুপাতকে বলে CMRR। আমরা জানি যে অপারেশনাল বিবর্ধক যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেইন পাওয়া যায় এবং কমন মোড ভোল্টেজ যে একটা রেশিও, এই রেশিওটাই হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও বা অনুপাত। এটা সাধারণভাবে আমরা লিখতে পারি যে CMRR ইজ ইকুয়াল টু AD বাই ACM বা কমন মোড রিজেকশন রেশিও এর লগারিদম যদি আমরা লিখি লগ আকারে, তাহলে এখানে লেখা যায় 20 log base 10 AD by ACM dB। এটা হচ্ছে এই কমন মোড রিজেকশনের লগারিদমের ফর্ম বা সংজ্ঞা আকারে আমরা যদি লগ দিয়ে এটাকে যদি ডিফাইন করি, তাহলে 10 log base হবে আর 20 log base হবে 10 AD by ACM dB একক। এখানে ACM হচ্ছে কমন মোড ভোল্টেজ গেইন আর AD হচ্ছে ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেইন। এই দুটোর অনুপাতটা হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, যেটা CMRR নামে পরিচিত। আমরা এখানে কয়েকটি ছোট ডেফিনিশন বা সংজ্ঞা দেখব এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আউটপুট অফসেট ভোল্টেজ কি। অপারেশনাল বিবর্ধকের উভয় ভুয়ো সংযুক্ত করা হলেও আউটপুটে কিছু ভোল্টেজ পাওয়া যায়, এই ভোল্টেজকে বলা হয় আউটপুট অফসেট ভোল্টেজ। আমরা এর ডিফারেন্সিয়াল ক্ষেত্রেও দেখেছিলাম যে আউটপুট অফসেট ভোল্টেজ, ইনপুট অফসেট ভোল্টেজ, এক্ষেত্রেও ঠিক তাই। যখন একই ধরনের মনে রাখতে হবে যে আউটপুটে যখন আমরা উভয় প্রান্ত বিবর্ধকে যদি আমরা দুটো ইনপুটকেই গ্রাউন্ড করে দেই, তারপরে আউটপুটে কিছু ভোল্টেজ পাওয়া যাবে। এই যে কিছু আউটপুটে ভোল্টেজ পাওয়া যায় সেটি হচ্ছে আউটপুট অফসেট ভোল্টেজ, অথচ ইনপুট দুটোই হচ্ছে গ্রাউন্ড করা হয়েছে, উভয় প্রান্তে গ্রাউন্ডেড। ইনপুট অফসেট ভোল্টেজ, এখন ওই যে আউটপুট ভোল্টেজকে যখন আমরা ওইটাকে সম্পূর্ণ জিরো করতে চাই, অর্থাৎ ওইটাকে যে আমরা বাদ দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা ভোল্টেজ প্রয়োগ করতে হয়, যে প্রয়োগে আউটপুট ভোল্টেজকে ভ্যানিশ করা যায়। এই জন্য বলা হয়েছে যে অপারেশন বিবর্ধকের উভয় ইনপুট ভোল্টেজ যুক্ত করা হলেও আউটপুটে কিছু ভোল্টেজ পাওয়া যায়, একে ইনপুট অফসেট বলে। অর্থাৎ এখানে একটু মিস্টেক আছে। এখানে একটু মিস্টেকটা হলো যে আউটপুটে ভোল্টেজ অফসেট ভোল্টেজকে শূন্য করার জন্য যে ভোল্টেজটা প্রয়োগ করা হয় সেটি হচ্ছে ইনপুট অফসেট ভোল্টেজ। এই সংখ্যাটা একটু ভুল আছে, যে আউটপুট ভোল্টেজকে অফসেট ভোল্টেজকে শূন্য করার জন্য ইনপুটে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় সেটি হচ্ছে ইনপুট অফসেট ভোল্টেজ। সংখ্যাটা একটু থিওরিটিক্যালি ভুল আছে। ইনপুট বায়াস কারেন্ট, এই বিবর্ধকের ইনপুট ট্রানজিস্টর দুটি পুরোপুরি এক হয় না, ইনপুটে বায়াস সামান্য গড় কারেন্ট থাকে, এই গড় মানটাই হলো ইনপুট বায়াস কারেন্ট। ভার্চুয়াল গ্রাউন্ড বা অলিক বিন্দু বা অলিক গ্রাউন্ড, যদি আমরা এখানে দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা গ্রাউন্ড। এটা এই পয়েন্টটা থেকে এই কারেন্ট এখানে থেকে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে আসে এবং এটা এদিকে যাচ্ছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড বা অলিক বিন্দু। ইনভার্টিং ইনপুটে অবস্থিত যে বিন্দুতে ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই শূন্য হয় তাকে বলা হয় অলিক গ্রাউন্ড বা বিন্দু। এই পয়েন্টে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই জিরো, এই ধরনের একটি পয়েন্টকে বলা হয় গ্রাউন্ড বা অলিক বিন্দু। অনেক কিছুই আমাদের এই পয়েন্টকে কেন্দ্র করে হিসাব করতে হবে। আমার পরবর্তী দেখবো যে এটার বিভিন্ন অ্যাপ্লিকেশন বা প্রয়োগ রয়েছে ভার্চুয়াল গ্রাউন্ড বা অলিক বিন্দুর। এরপর আরেকটা ছোট্ট একটা সংজ্ঞা রয়েছে স্লু রেট। প্রতি ম্যাক্রো সেকেন্ডে একটি অপারেশনাল বিবর্ধকের আউটপুট ভোল্টেজের সর্বোচ্চ পরিবর্তনকে স্লু রেট বলে। এটা হচ্ছে একটা হার, যে প্রতি মাইক্রো সেকেন্ডে একটি অপারেশনাল বিবর্ধকের আউটপুট ভোল্টেজের যে পরিবর্তনটা হয়, কি ধরনের পরিবর্তন হয়, তার যে পরিবর্তনের হারটাই হচ্ছে স্লো রেট।
তাহলে এখানে কয়েকটি ডিফারেন্স সংখ্যা আমরা দেখলাম, এখানে এই সংখ্যাটা একটু চেঞ্জ করে নিতে হবে। আর মোটামুটি আমাদের এটি হচ্ছে কমন মোড রিজেকশন রেশিওর সংজ্ঞা বা অনুপাত, এই অনুপাতটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের প্রয়োগ, বহুবিধ প্রয়োগ রয়েছে, অনেক ধরনের কাজে বর্তমানে আমাদের এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। যে আধুনিক যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেখানে নতুন নতুন ফরম্যাটের ডিভাইস তৈরি করা হচ্ছে। এই প্রত্যেকটা ফরম্যাটের জন্য এই অপারেশনাল বিবর্ধকের নানাবিধ ব্যবহার রয়েছে আমাদের। তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি ব্যবহার এখানে আছে, তার ভিতরে হচ্ছে ইনভার্টিং বিবর্ধক হিসেবে ব্যবহার, নন ইনভার্টিং বিবর্ধক, যোগ কারক বা সামিং বিবর্ধক হিসাবে, যেটা আমরা বলি অ্যাডার হিসাবে বা সামিং এর বিবর্ধক হিসাবে, বিয়োগ কারক বা ডিফারেন্স বিবর্ধক হিসাবে, সাবট্রাক্টর হিসাবে ব্যবহার করা হয়, মানে সে বিয়োগকারী কাজও করতে পারে, অন্তরকলক বা ডিফারেন্সিয়েটর, সমাকলক ইন্টিগ্রেটর বা ইন্টিগ্রেশন সার্কিট হিসাবে ব্যবহার করা হয়। আর অন্তরকলক হচ্ছে ডিফারেন্সিয়েটর বা ডিফারেন্সিয়েশন সার্কিট বলা হয়। তুলনা কারক বা কম্পারেটর হিসাবে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ব্যবহার হয়। লগারিদমিক বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয়। ইউনিট ফলোয়ার হিসাবে এই অপারেশনাল বিবর্ধক ব্যবহার করা হয়। অ্যাক্টিভ ফিল্টার, এই ফিল্টারের কাজও এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার করতে পারে। তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো ব্যবহার এখানে রয়েছে, এই 10টা পয়েন্ট ছাড়াও আরো অনেক ধরনের ব্যবহার রয়েছে। আমরা এই ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, তারপরে এই অ্যাডার, সামিং বা সাবট্রাক্টর, কম্পারেটর, এগুলো কয়েকটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব, কারণ সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে যে সময়ের প্রয়োজন ক্লাসে সেটা সম্ভব হবে না। বইয়ের অনেকগুলো টপিক রয়েছে এগুলো, তোমরা এই টপিকগুলো অবশ্যই দেখবে। আমরা পরবর্তী ইনভার্টিং, নন ইনভার্টিং বিবর্ধক, তারপরে অ্যাডার, সাবট্রাক্টর, এরপরে কম্পারেটর, এই বিষয়ে এগুলো নিয়ে আলোচনা করব। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হিসাবে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের। এটা হচ্ছে ডিপ পার্থক্য ইনপুট এবং দুটি ইনপুটের মধ্যে ডিফারেন্স। এটা হচ্ছে ভার্চুয়াল পয়েন্ট, যেটা বলছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে অলিক বিন্দু বা ভার্চুয়াল আর্থ বলা হয়, সামিং পয়েন্টও বলে অনেক সময় এটাকে, সামিং পয়েন্ট, যেখানে ভোল্টেজ এবং কারেন্ট উভয় শূন্য হয়ে যায়। আমরা আগে একটা সংজ্ঞা দেখেছিলাম যে ভার্চুয়াল গ্রাউন্ড বা অলিক বিন্দু, যে ইনভার্টিং ইনপুটে অবস্থিত যে বিন্দুতে ভোল্টেজ এবং কারেন্ট উভয় শূন্য হয়ে যায়, এরকম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। তারই একটা প্রয়োগ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এই যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের এই পয়েন্টটা ভোল্টেজ এবং কারেন্ট উভয় শূন্য, এটা কিন্তু ভার্চুয়ালি শূন্য হয়। তাহলে এখানে একটি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের বর্ণনা আমরা করব, দেখবো কি কি এখানে পাওয়া যাচ্ছে, ভোল্টেজ গেইন কিভাবে পাওয়া যায়। এখানে নন ইনভার্টিং প্রান্তকে ভূসংযুক্ত করা হয়েছে। এই যে এখানে এটা হচ্ছে, আমরা যদি এটাকে V1টাকে নন ইনভার্টিং আর এটাকে ধরি ইনভার্টিং, তাহলে এটাকে গ্রাউন্ড করা হয়েছে V1 কে, অর্থাৎ নন ইনভার্টিং প্রান্তটা হচ্ছে গ্রাউন্ডেড। এটা হচ্ছে আমাদের আউটপুট, এখান থেকে ইনপুট কারেন্ট যাচ্ছে, ইনপুট রেজিস্ট্যান্স। এখানে V2 হচ্ছে আমাদের V2, এটা হচ্ছে আমাদের ইনভার্টিং, তাহলে করা হয়েছে। এবং ইনপুট আবার আমরা দেখছি যে এবং ইনপুট সিগন্যাল VI কে আর আই এর মাধ্যমে, এই RI এর মাধ্যমে ইনভার্টিং প্রান্তে যুক্ত করা হয়েছে। একটি ফিডব্যাক রোধ RF আউটপুট এবং ইনভার্টিং প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে। এই যে এটা হচ্ছে RFটা হচ্ছে এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স, যেটা ইনপুট এবং আউটপুটের সাথে সংযোগ করা হয়েছে, ফিডব্যাক রেজিস্ট্যান্স নামে পরিচিত RF। তাহলে রোধ RI এর কারেন্ট I1 is equal to VI by RI, রোধ RF কারেন্ট হচ্ছে RF is equal to minus V0 by RF, আউটপুট ভোল্টেজ বাই ফিডব্যাক রেজিস্ট্যান্স। এখানে নেগেটিভ এই কারণে যে এখানে ফিডব্যাক, অর্থাৎ এটার ডিরেকশনটা ভিন্ন হওয়ার কারণে এখানে নেগেটিভ আসছে। তাহলে এক্স অলিক বিন্দুতে, অর্থাৎ এই পয়েন্টটায় ভার্চুয়াল আর্থ পয়েন্টে কার্সের সূত্র প্রয়োগ করলে আমরা পাই I1 is equal to IF, মানে দুটোই এই পয়েন্টে যে ইনপুট কারেন্ট এবং ফরওয়ার্ড কারেন্টটা, মানে ফিডব্যাক কারেন্টটা সমান, ফিডব্যাক কারেন্ট সমান, সুতরাং আমরা লিখতে পারি VI by RI is equal to minus V
নট বাই আর এফ। সুতরাং ভোল্টেজ গেইন ইজ ইকুয়াল টু এসিএল ক্লোজ লুপের ক্ষেত্রে ভি নট বাই ভিআই ইজ ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর আই। সুতরাং ভোল্টেজ গেইন এসিএল ক্লোজ লুপের ক্ষেত্রে মাইনাস আর এফ বাই আর আই। তাহলে এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে ভোল্টেজ গেইন রোধের উপর নির্ভর করে, ভোল্টেজ যে গেইন সেটা রোধের উপর নির্ভর করে এবং প্যারামিটার উপর নির্ভর করে না, অন্য কোনো প্যারামিটারের উপর নির্ভর করে না। এবং এখানে নেগেটিভ চিহ্নটা, এখানে যে নেগেটিভ চিহ্নটা আছে, নেগেটিভ চিহ্ন দ্বারা আউটপুট এবং ইনপুটের বিপরীত দশা, অর্থাৎ এরা পরস্পর বিপরীত অবস্থায় আছে, এটাকে নির্দেশ করে। তাহলে আমরা একটি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন নির্ণয় করলাম ক্লোজ লুপ দিয়ে। এখানে সিএল ক্লোজ লুপ কার্সর সূত্র প্রয়োগ করে। তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বই থেকে এই জিনিসগুলো পড়বে, দেখবে, এখান থেকে হেল্প নিয়ে। আমি এখানে অনেক সমীকরণই শর্টে লিখেছি, বোর্ডে লেখা সম্ভব করা হয়নি। তোমরা এগুলো বই থেকে সব লিখবে এবং দেখবে। আমি শুধু তোমাদের একটা ভালো ধারণা দেওয়ার জন্য বা এই সম্পর্কে ধারণার জন্য এগুলো আমি লিখেছি। আমি চলে যাচ্ছি পরবর্তী টপিকসে, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এক্ষেত্রে কিন্তু বলে রাখি যে এখানে গ্রাউন্ডেড হবে কিন্তু ইনভার্টিং প্রান্ত, আর নন ইনভার্টিং প্রান্ত কিন্তু এখানে অ্যাক্টিভ থাকবে। ঠিক ইনভার্টিং এর বিপরীত, নন ইনভার্টিং বিপরীতের একটি ইনপুট ভোল্টেজ ভিআই এবং নন ইনভার্টিং ভোল্ট প্রান্ত যুক্ত করা হয়েছে। এটা রোধ R1 এবং ফিডব্যাক রোধ R2 সে যুক্ত লোড কারেন্ট ফিডব্যাক রোধ R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সুতরাং ভোল্টেজ গেইন ACL is equal to 1 plus R1 by R2। নন ইনভার্টিং বিপরীতের ক্লোজ টু লুপ ভোল্টেজ গেইন নির্দেশ করে। এটা একটু আমি আরো শর্টে লিখেছি। এক্ষেত্রে এখানে কিন্তু মনে রাখতে হবে যে এটা এই প্রান্তটা কিন্তু ইনভার্টিং প্রান্ত, এটা গ্রাউন্ডেড করা হয়েছে এটা, আর এটা হচ্ছে নন ইনভার্টিং প্রান্ত, ঠিক ইনভার্টিং এর বিপরীত। এজন্য এখান থেকে রেজিস্ট্যান্স আসছে এভাবে এবং AB = 1 plus R1 by R2। এটাই হচ্ছে একটি ক্লোজ লুপ নন ইনভার্টিং বিবর্ধকের ভোল্টেজ গেইন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসে, ইনপুট এন্ড আউটপুট ইম্পিডেন্স অফ এ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। একটি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইনপুট এবং আউটপুট ইম্পিডেন্স কি, এই মানগুলো কি কি সেইগুলো আমরা দেখি। একটি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের প্রথমে দেখব ইনপুট ইম্পিডেন্স হচ্ছে, যখন আমরা একটা সার্কিটটা দেখি, এখানে একটি সার্কিট ব্যবহার করা হয়েছে নন ইনভার্টিং এর, লুপ গুলো দেখানো হয়েছে সিএল দিয়ে কার্সর প্রয়োগ করার জন্য। ডিফারেন্স বিটুইন ট্রু ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং এর মধ্যে পার্থক্য ই। ওপেন লুপের ক্ষেত্রে নন ইনভার্টিং বিবর্ধকের জন্য ইনপুট ইম্পিডেন্স আর আই ইন, এখানে এটি হচ্ছে যে আর আই ইন, এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। ক্লোজ লুপের জন্য ইনপুট ইম্পিডেন্স হচ্ছে আর আই ইন সিএল। চিত্র থেকে আমরা এটাকে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু ভিআই মাইনাস V2 is equal to VI ইনপুট ভোল্টেজ মাইনাস বিটা ভি নট। যেহেতু ভি নট ইজ ইকুয়াল টু ই এ ওপি এবং ই ইজ ইকুয়াল টু ইনপুট কারেন্ট এবং ইনপুট ইম্পিডেন্স, এখানে ইনপুট ইম্পিডেন্সটা আর ইন দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা এই সমীকরণটা থেকে এইভাবে লিখতে পারি, মানগুলো বসাই দিলে input voltage is equal to E plus beta naught is equal to E plus E beta F operational voltage gain এর। সুতরাং E is equal to 1 plus beta AOP বা VI is equal to V in। সুতরাং R in is equal to 1 plus beta AOP। সুতরাং ইনপুট ইম্পিডেন্স CL ক্লোজ লুপের ক্ষেত্রে R in into 1 plus বিটা এওপি, এই ক্লোজ লুপের ক্ষেত্রে নন ইনভার্টিং বিবর্ধকের ইম্পিডেন্স। এবং কিরকম ভাবে আমরা আউটপুট ইম্পিডেন্স
লিখতে পারি V naught CL is equal to R naught 1 plus beta AOP। এখানে লক্ষণীয় যে এটা কিন্তু ক্লোজ লুপ CL আর এখানে CN এর পার্টি আছে, আর এটাও ঠিক একরকম আউটপুটের জন্য ক্লোজ লুপ R naught CL এবং R naught। এই হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইনপুট এবং আউটপুট ইম্পিডেন্সের জন্য সাধারণ সমীকরণ। অ্যাডার বা সামিং অ্যাম্পলিফায়ার, আমরা জানি যে বহুবিধ ব্যবহার রয়েছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের, তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে অ্যাডার হিসাবে মানে যোগকারী হিসাবে এরা কাজ করে। একাধিক কারেন্ট, একাধিক ভোল্টেজ, একাধিক রোধ এরা বিভিন্ন পর্যায়ে যোগ করে কাজ করতে পারে, এই জন্য এদেরকে বলা হয় অ্যাডার। যোগকারক বিবর্ধকের বিবর্ধনে যাওয়ার পর আউটপুটে যা ভোল্টেজ পাওয়া যায় তা ইনপুট ভোল্টেজ সমূহের যোগফলের সমানুপাতিক। অর্থাৎ ইনপুটে যা প্রয়োগ করা হয় এদের যে যোগফলের সাথে আউটপুটের সাথে সমানুপাতিক হচ্ছে আউটপুট ভোল্টেজ, অর্থাৎ ইনপুট ভোল্টেজ গুলোর যোগফলের সমানুপাতিক হচ্ছে আউটপুট ভোল্টেজ। আমরা যে চিত্রে দেখি এখানে অলিক বিন্দু X, এখানে ভোল্টেজ V1 V2 তিনটা ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে এবং ভোল্টেজ গেইন সেজন্য -A V1 V2 তিনটি। তাহলে আউটপুট যে মানটা আসবে ভোল্টেজ গেইন হবে A is equal to RF by R। RF টা হচ্ছে এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স আর Rটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, এই তিনটে রেজিস্ট্যান্স যোগফলের সমান। এই পয়েন্টটা ভার্চুয়াল পয়েন্ট। নেগেটিভ চিহ্ন নির্দেশ করে যে আউটপুট এবং ইনপুট সিগন্যাল পরস্পর বিপরীত দশা থাকে। এটা হচ্ছে অ্যাডার বা সামিং এর সাধারণ সমীকরণ। এখানে আরো তিনটি ভোল্টেজ ব্যবহার করা হয়েছে, এখানে আরো বেশি ভোল্টেজ বা কম দিয়েও এটা করা যাবে, অ্যাডার করা যাবে, যোগ করা যাবে। সাবট্রাক্টর বা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার হিসাবে অপারেশন অ্যাম্পলিফায়ার ব্যবহার। এখানে আমরা একটি সাবট্রাক্টরের চিত্র দেখতে পাচ্ছি। দুটো ভোল্টেজ V1 V2 রয়েছে, রেজিস্ট্যান্স R1 R2 রয়েছে, R1 R2 সমান মানে এখানে R2 এটাও মান এটা সমান, পজিটিভ নেগেটিভ প্রান্ত। বিয়োগকারক বিবর্ধক আউটপুট ভোল্টেজ দ্বয়ের পার্থক্যের সমানুপাতিক। আউটপুট যে ভোল্টেজ হবে সেটা হবে এর সমানুপাতিক। ইনভার্টিং ও নন ইনভার্টিং ইনপুটে যথাক্রমে V1 ও V2 সমমানের দুটি ভোল্টেজকে R1 এর সাথে যুক্ত করা হয়েছে এখানে। সুতরাং আউটপুট ভোল্টেজ is equal to R2 by R1 into V2 minus V1। আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ দ্বয়ের বিয়োগফলের বা পার্থক্যের সমানুপাতিক। যদি R1 এবং R2 হয় তবে এটা V1 V0 is equal লেখা যাবে V2 minus V1। তখন আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ দ্বয়ের বিয়োগফলের সমান হয়, এই কারণে একে বিয়োগকারক বলা হয়। তাহলে এখানে যে R1 এবং R2 সমান হয়ে যায়, অর্থাৎ এই দুটো ভোল্টেজ R1 এবং R2 যদি সমান হয় তখন আউটপুট ভোল্টেজ হবে এই দুটো ভোল্টেজের পার্থক্য, ইনপুট ভোল্টেজ দ্বয়ের পার্থক্য সমান। তখন এটাকে বিয়োগকারক বলা হয়। এখানে সমীকরণের গেইন বের করে দেখানো হয়েছে। গেইনটা হবে 1 plus R2 by R1 বা R1 plus R2 by R1। এটা হচ্ছে এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন। অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আরেকটি ব্যবহার রয়েছে বা প্রয়োগ রয়েছে কম্পারেটর হিসাবে এরা বা তুলনাকারক হিসেবেও ব্যবহার করা হয়। কম্পারেটর হলো এমন একটি ইলেকট্রনিক বর্তনী যেখানে একটি অ্যানালগ ইনপুট ভোল্টেজকে অন্য একটি রেফারেন্স ভোল্টেজের সাথে তুলনা করা হয়। যখন ইনপুট ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজকে অতিক্রম করে তখন এর আউটপুট একটি ডিজিটাল সিগন্যাল নির্দেশ করে। কম্পিউটারকে তুলনামূলক বা তুলনাকারকও বলা হয়। এখানে আমরা যে রেফারেন্স এই যে অ্যানালগ, এটা হচ্ছে অ্যানালগ ইনপুট,
আর এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। যদি ইনপুট ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজ বেশি হয়, ইনপুট ভোল্টেজটা রেফারেন্স ভোল্টেজ যদি বেশি হয়, তখন আউটপুট হবে প্লাস ভিসিসি, অর্থাৎ এটা ফরওয়ার্ড বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস কারেন্ট সাপ্লাই দেবে। আর যদি ইনপুট ভোল্টেজটা রেফারেন্স ভোল্টেজ থেকে কম হয়, ইনপুট ভোল্টেজ যদি রেফারেন্স ভোল্টেজের চেয়ে কম হয়, তাহলে আউটপুট ভোল্টেজ হবে নেগেটিভ ভিসিসি, অর্থাৎ তখন হবে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াস, তাহলে আমরা যদি একবার একটু চিত্রটা দেখি, ব্যাখ্যা করি, তাহলে চিত্র থেকে দেখা যায় যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যখন ইনপুট ভোল্টেজটা আউট রেফারেন্স ভোল্টেজ চেয়ে বেশি, তখন এটা বাড়তে বাড়তে একসময় স্যাচুরেশন চলে আসে, সম্পৃক্ত অঞ্চলে চলে আসে, এটা বলে স্যাচুরেশন পয়েন্ট। পর আর বাড়বে না আউটপুট ভোল্টেজ, এটা সর্বোচ্চ পর্যায়ে ভিএসসি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, যখন ইনপুট ভোল্টেজ ইজ গ্রেটার দেন রেফারেন্স ভোল্টেজ। এটা লিনিয়ার রিজিয়ন, নরমাল রিজিয়ন হচ্ছে এটা। আর যখন ইনপুট ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজে কম হয়, তখন এটা রিভার্স বায়াস হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে এইটা নেগেটিভ দিকে বাড়তে বাড়তে, এই যে ভিএস মাইনাস ভিসিসি করতে করতে এই পর্যন্ত স্যাচুরেশন হয়ে যায়, তখন আর নেগেটিভের দিকে বাড়বে না, রিভার্স আর বাড়বে না। এই অঞ্চলটাকে বলা হয় নরমাল লিনিয়ার রিজিয়ন, নেগেটিভ। তাহলে দুই ধরনের আমরা এখানে সোর্স দেখতে পাচ্ছি, একটা হলো ফরওয়ার্ড বায়াস প্লাস ভিসিসি, আর একটা হলো রিভার্স বায়াসের জন্য মাইনাস ভিসিসি। এটা ভোল্টেজ নেগেটিভের দিকে সাপ্লাই দিচ্ছে, নেগেটিভ ভোল্টেজ, আর এটা হচ্ছে পজিটিভ বায়াস, ডিপেন্ড করছে রেফারেন্স ভোল্টেজের উপরে। দুটি আমরা দেখি যে দুটি ইনপুট হলো, একটি ইনভার্টিং ও অন্যটি হচ্ছে নন ইনভার্টিং। যখন নন ইনভার্টিং ইনপুট ইনভার্টিং ইনপুটের চেয়ে বেশি হয়, তখন কম্পারেটরের আউটপুট উচ্চমানের হয়। আবার যখন কম্পারেটরের নন ইনভার্টিং ইনভার্টিং ইনপুটের চেয়ে কম হয়, তখন এর আউটপুট নিম্নমানের হয়। এটা হচ্ছে নিম্নমানের। অপারেশনাল বিবর্ধকের মাধ্যমে ডিসি ভোল্ট মিটার, আমরা একটি বর্তনী দেখতে পাচ্ছি এবং তার কতগুলো ভ্যালু দেখা যাচ্ছে, মান। অপারেশনাল বিবর্ধকের মাধ্যমে একটি ডিসি মিলিমিটারের বর্তনী দেখানো হলো। এটা একটা ডিসি মিলিমিটারের বর্তনী। ইনপুট বর্তনীর সিগন্যালকে মিটার মিলি ভোল্টেজে নির্দেশ করে। এখানে অপারেশনাল বিবর্ধক উচ্চ ইনপুট ও স্কেল ফ্যাক্টরের একটি মিটার প্রদান করে। এই স্কেল ফ্যাক্টর হচ্ছে, আমরা একটি ম্যাট্রিক্স ফর্মে যদি এবার লিখি, আই নট বাই ভিআই ইজ ইকাল টু I2 বাই R1 ইন্টু 1 বাই R সমান সমান, এই ভ্যালু গুলো ধরি এখান থেকে বসাই, তাহলে 100 কিলো ওহম বাই 100 কিলো ওহম ইন্টু 1 বাই 10 ওহম সমান সমান 1 মিলি অ্যাম্পিয়ার বাই 10 মিলি ভোল্ট। অতএব 10 মিলি ভোল্ট এর ইনপুটের জন্য মিটারের মধ্য দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সঞ্চালিত হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে 10 ভোল্ট ইনপুট যদি প্রয়োগ করা হয়, তাহলে আমরা আউটপুটে বা এর ভিতর দিয়ে কারেন্ট পাবো হলো 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সঞ্চালিত হবে। এভাবে একটি অপারেশনাল বিবর্ধকের মাধ্যমে বিভিন্ন পাল্লার ডিসি মিলি ভোল্ট মিটার গঠন করা যায়। তাহলে আমাদের মূল যে পয়েন্টটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্কেল ফ্যাক্টর থেকে, এই স্কেল ফ্যাক্টর থেকে কিন্তু বোঝা যায় যে এটি ডিসি মিলি ভোল্টের কার্যক্রম। যে এখান থেকে আমরা যে আউটপুটটা পাই, সমীকরণ থেকে পাই, সেখানে হচ্ছে যে নিচে ভোল্ট, উপরে হচ্ছে কারেন্ট। তাহলে ভোল্টের এগেনস্টে কারেন্ট কি পাওয়া যাবে, যে ইনপুটে যে ভোল্টেজ গুলো প্রয়োগ করা হবে তার এগেনস্টে আমরা যে মিটারের মধ্যে দিয়ে যে মানটা পাবো, যে অ্যাম্পিয়ার বা কারেন্টটা পাবো, সেটা হচ্ছে এই মিলি অ্যাম্পিয়ারে এখানে পাওয়া যাচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাচ্ছে। এভাবে একটি অপারেশনাল বিবর্ধকের মাধ্যমে পাল্লার ডিসি মিলি ভোল্টের গঠন বা প্রয়োগ করা যায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সাথে অনেক ক্লাস, অনেক তথ্য
হলো তোমাদের পরীক্ষা ভালো করার জন্য তোমাদের কিছু বই পড়াশোনা করতে হবে। সেই বইগুলোর তোমরা এই বোর্ডফির, মেলভেনো বা মিলান জিএম চৌধুরীর, এছাড়া বাংলার কিছু বই রয়েছে আব্দুল রাজ্জাকের, সাইদুজ্জামান, ফিরোজ আলম, এম এ গফর, এবং ইন্টারনেট হচ্ছে আরেকটা তোমার তথ্য পাত্রের ভান্ডার। সেখান থেকেও তোমরা এই ফিজিক্সের বিভিন্ন চিত্র বা রেফারেন্স বই কিংবা টিউটোরিয়াল গুলো ফলো করতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে যে তোমরা সম্পৃক্ত হয়েছো। ক্লাসগুলো তোমাদের আশা করি উপকারে আসবে। এর পাশাপাশি এই লেকচারগুলোর সাথে তোমরা যদি তোমাদের পাঠ্য বইগুলোর সাথে মিলাও, পাঠ্য বইয়ের যে বিভিন্ন টপিকগুলো রয়েছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করো, তাহলে তোমাদের অবশ্যই এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হবে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী টপিকগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। তোমরা জানো যে কোনোটা লেকচারের মধ্যেই শেষ করতে হবে। এই লেকচারগুলো শেষ করতেও কিন্তু সময় বোঝানোর জন্য যে ধরনের এনভায়রনমেন্ট প্রয়োজন, সামনাসামনি থাকলে ক্লাসে যে ধরনের টিচিং দেওয়া সম্ভব, সেটা কিন্তু আসলে বাস্তবে এই অনলাইনে হয় না। কারণ আমি একমুখী লেখাপড়া বলা চলে, আমি বলে যাচ্ছি, তোমরা শুনে যাচ্ছ, দেখে যাচ্ছ, তোমরা কোনো কাউন্টার জিজ্ঞাসা করতে পারছো না, বুঝতেছো না কিনা এটা হবে কি হবে না, এটা করা যাচ্ছে না। এই জন্য কিছুটা অনলাইনের সমস্যাও রয়েছে। তারপরেও আমি মনে করি যে এই করোনাকালীন মহামারীর সময় জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য যে এই ধরনের অনলাইন ক্লাস ব্যবস্থা করেছে, এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ। পাশাপাশি তোমাদেরকে ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে তোমরা এই মহামারীর সময়ও এই ধরনের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো বা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।